নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর 12টা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। মন কি বাতে ছিল দ্বিতীয় দফার লকডাউন শুরু হবার পর প্রথমবার প্রধানমন্ত্রীর মন কি বাতে, তাই অনেকেই অপেক্ষা করেছিলেন কি বলবে রাজ্য মোদী। এখনই লকডাউন পুরোপুরি উঠছে না, মন কি বাতেতে ইঙ্গিত প্রধানমন্ত্রী। इस वैश्विक महामारी के संकट के बीच आपके परिवार के एक सदस्य के नाते, और आप सब भी मेरे ही परिवारजन हैं, तब कुछ संकेत करना, कुछ सुझाव देना, ये मेरा दायित्व भी बनता है। मेरे देशवासियों से मैं आपसे आग्रह करूंगा, हम कतई अति आत्मविश्वास में न फंस जाएं। हम ऐसा विचार न पाल लें कि हमारे शहर में, हमारे गांव में, हमारी गली में, हमारे दफ्तर में अभी तक कोरोना पहुंचा नहीं है, इसलिए अब पहुंचने वाला नहीं है। देखिए, ऐसी गलती कभी मत पालना। दुनिया का अनुभव हमें बहुत कुछ कह रहा है, और हमारे यहाँ तो बार बार कहा जाता है, सावधानी हटी तो दुर्घटना घटी। याद रखिए, हमारे पूर्वजों ने हमें इन सारे विषयों में बहुत अच्छा मार्गदर्शन किया है। हमारे पूर्वजों ने कहा है, अग्नि ही शेषम ऋण शेषम व्याधि शेषम तथैव च पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषम न कार्येत। अर्थात हल्के में लेकर छोड़ दी गई आग, कर्ज और बीमारी मौका पाते ही दोबारा बढ़कर खतरनाक हो जाती है। इसलिए इनका पूरी तरह उपचार बहुत आवश्यक होता है। इसलिए अति उत्साह में स्थानीय स्तर पर कहीं पर भी कोई लापरवाही नहीं होनी चाहिए। इसका हमेशा हमेशा हमने ध्यान रखना ही होगा। और मैं फिर एक बार कहूंगा, 2 गज दूरी बनाए रखिए, खुद को स्वस्थ रखिए। 2 गज दूरी बहुत है जरूरी। এই নিয়ে কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে। ধ্রুবজ্যোতি, দ্বিতীয় দফা লকডাউন শুরু হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে, কিন্তু আজকের এই বক্তব্যে ঠিক কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? দেখো, প্রধানমন্ত্রীর আজকের মন কি বাতে একটা বিষয় খুব স্পষ্ট। একদম মন কি বাতের শেষ অংশে এসে তিনি যে কথা বললেন, যেটা আমরা এক্ষুনি নিউজ 18 বাংলায় শোনালাম, খুব পরিষ্কার করে প্রধানমন্ত্রী যেটা বললেন যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু আত্মতুষ্টি বিপর্যয় ডেকে আনে। অর্থাৎ আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তিনি যে উদাহরণটা দিলেন এটাতে, তিনি বললেন যে সাবধানী হটি তো দুর্ঘটনা ঘটি। শুধু তাই নয়, তিনি একটি পুরনো প্রবাদ, সংস্কৃত প্রবাদ, সেটার কথা বললেন, পূর্বপুরুষদের শিখিয়ে যাওয়া, আমাদের অগ্রজদের শিখিয়ে যাওয়া। তিনি বললেন যে নিভু নিভু আগুন, অসুখ এবং ধার, এই 3টে বিষয়কে যদি কোনো কারণে হালকা ভাবে আমরা নিই, তাহলে পরে কখন যে আবার সেটা দপ করে জ্বলে উঠবে সেই নিভু নিভু আগুন, বা সেই ধার, যে ধার আমরা খুব নগণ্য মনে করে ভুলে যেতে বসেছি, সেই ধার কখন আবার ঘাড়ে চেপে বসবে, বোঝা হয়ে দাঁড়াবে। বা যে অসুখ আমরা মনে করছি এ তো সেরেই গেছে, সেই অসুখ কখন আবার এমন অতিমারির চেহারা নেবে আমরা কেউ জানি না। ফলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, খুব স্পষ্ট করে দিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় একটা বিষয় খুব স্পষ্ট, যে ইতিমধ্যেই আমরা যেটা বারবার করে বলেছি, যে 3 তারিখের পর দেশ জুড়ে লকডাউন হয়তো আর থাকবে না। আমি দেশ জুড়ে লকডাউনের কথা বলছি, নেশন ওয়াইড লকডাউনের কথা বলছি। যে লকডাউনের 40 দিনের লকডাউন 3 মে শেষ হচ্ছে, তারপরে তেমন ভাবে দেশ জুড়ে লকডাউন হয়তো থাকবে না, কিন্তু ভয়ঙ্কর রকমের একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু বজায় থাকবে। যেমন আমরা কি বলেছি, আমরা বলেছি যে 3 তারিখে দেশ জুড়ে লকডাউন হয়তো প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু রেড জোন যেগুলো রয়েছে
এই রেড জোনে লকডাউন বলবৎ থাকবে। অরেঞ্জ জোন যেগুলো রয়েছে সেই অরেঞ্জ জোনে লকডাউন বলবৎ থাকবে। কিছু কিছু শিথিল করা হবে গ্রিন জোনগুলোতে। সেই গ্রিন জোনগুলোতে কিছু কিছু শিথিল করা হবে, তার ইঙ্গিত আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। 20 তারিখে দেশের এই ধুঁকতে থাকা অর্থনীতির কথা মাথায় রেখে 20 এপ্রিল বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আমরা দেখলাম গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ছোট ছোট দোকানদারদের কথা মাথায় রেখে, ব্যবসাদারদের কথা মাথায় রেখে গ্রিন জোনের ক্ষেত্রে বহু ছাড় দিয়েছে, যেখানে সেলুন, মদের দোকান বা মাসাজ পার্লার এগুলো বাদ দিয়ে বাকি ছোট 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 দোকান, পাড়ার দোকান, ছোট ছোট দোকান যেগুলো স্ট্যান্ড অ্যালোন দোকান, ফুটপাতের দোকান অবশ্যই নয়, সেগুলো খুলে দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে যে ইঙ্গিত আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে পাচ্ছি, কাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করবেন সেটার মূল উপপাদ্য বিষয় বা মূল এজেন্ডা কিন্তু 3 তারিখের পরে এক্সিট পলিসিটা কিভাবে হবে, অর্থাৎ লকডাউন থেকে আমরা ধীরে 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 কিভাবে বেরিয়ে আসবো সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা হবে মূলত। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র থেকে এখনো পর্যন্ত যেটুকু যা বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে 3 তারিখের পরই কিন্তু দেশ জুড়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে না, অন্তর্দেশীয় আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু হয়ে যাবে না। আরো পরিস্থিতির উপরে নজর রাখা হবে। পরিস্থিতির উপর নজর রেখে যেটা করা হতে পারে যে গ্রিন জোন যেগুলি, সেগুলির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি বাছাই রুটে অন্তরাজ্য বাস চলাচল শুরু হতে পারে, অন্তর জেলা বাস চলাচল শুরু হতে পারে, কিন্তু কখনোই রেড জোন, অরেঞ্জ জোনে লকডাউন বিন্দু মাত্র শিথিল করা এক্ষুনি কিন্তু হচ্ছে না। প্রধানমন্ত্রী আজ সেই ইঙ্গিত দিলেন যে সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘটি। আত্মবিশ্বাস ভালো, আত্মতুষ্টি ভারতে বিপর্যয় ডেকে আনতে পারে, যেটা চিকিৎসকরাও বলছেন যে আমরা এখন ফার্স্ট ওয়েভে আছি, সেকেন্ড ওয়েভ কিন্তু আরো বড় ভয়ঙ্কর হতে পারে। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন ভারত চায় না সেকেন্ড ওয়েভের মুখোমুখি হতে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। আমরা আরো একবার শুনে নেব এই লকডাউন প্রসঙ্গে ঠিক কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। इस वैश्विक महामारी के संकट के बीच आपके परिवार के एक सदस्य के नाते, और आप सब भी मेरे ही परिवारजन हैं, तब कुछ संकेत करना, कुछ सुझाव देना, ये मेरा दायित्व भी बनता है। मेरे देशवासियों से मैं आपसे आग्रह करूंगा, हम कतई अति आत्मविश्वास में न फंस जाएं। हम ऐसा विचार न पाल लें कि हमारे शहर में, हमारे गांव में, हमारी गली में, हमारे दफ्तर में अभी तक कोरोना पहुंचा नहीं है, इसलिए अब पहुंचने वाला नहीं है। देखिए, ऐसी गलती कभी मत पालना। दुनिया का अनुभव हमें बहुत कुछ कह रहा है, और हमारे यहाँ तो बार बार कहा जाता है, सावधानी हटी तो दुर्घटना घटी। याद रखिए, हमारे पूर्वजों ने हमें इन सारे विषयों में बहुत अच्छा मार्गदर्शन किया है। हमारे पूर्वजों ने कहा है, अग्नि ही शेषम ऋण शेषम व्याधि शेषम तथैव च पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषम न कार्येत। अर्थात हल्के में लेकर छोड़ दी गई आग, कर्ज और बीमारी मौका पाते ही दोबारा बढ़कर खतरनाक हो जाती है। इसलिए इनका पूरी तरह उपचार बहुत आवश्यक होता है। इसलिए अति उत्साह में स्थानीय स्तर पर कहीं पर भी कोई लापरवाही नहीं होनी चाहिए। इसका हमेशा हमेशा हमने ध्यान रखना ही होगा। और मैं फिर एक बार कहूंगा, 2 गज दूरी बनाए रखिए, खुद को स्वस्थ रखिए। 2 गज दूरी बहुत है जरूरी। অর্থাৎ কোথাও কোনো অনিয়ম করা চলবে না।
এখনই পুরোপুরি লকডাউন উঠে যাচ্ছে এই কথাটা ভাবার কোনো মানেই নেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার মুখেও একই কথা শোনা যাচ্ছে যে অনেকে ভাবছেন উঠে যাবে লকডাউন, কিন্তু সংক্রমিত জায়গায় লকডাউন ওঠা উচিত নয়। লকডাউন উঠবে কিনা আমার মনে হয় সোমবার যে আবার মুখ্যমন্ত্রীদের এবং সর্বদলীয় বৈঠক আছে, সেখানে সবার মতামত নিয়ে সরকার ঠিক করবে। সেটা প্রধানমন্ত্রী এরকম ঘোষণা করা উচিত নয়, করেননি। সেরকম তার জন্য আমাদের অপেক্ষা করবো, এক সপ্তাহ সময় আছে। আর সেটা প্রধানমন্ত্রী সেখানে এই ব্যাপারে কিছু বলেননি। বাকি যে সমস্যা, আমার যেটা ব্যক্তিগত ধারণা, যতক্ষণ না এই যে বৃদ্ধি হচ্ছে সংক্রমণ এবং মৃত্যু, সেটা যতক্ষণ না আটকানো যাচ্ছে বা কম করা যাচ্ছে, ততক্ষণ আমার মনে হয় না যে লকডাউন উঠবে। হতে পারে কিছু বিশেষ রাজ্যে, কিছু বিশেষ জেলাতে যেখানে সংক্রমণ নাই, অসুখ নাই, রোগী নাই, সেখানে হয়তো ঢিলা দেওয়া যেতে পারে। কিন্তু মানুষকে ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর, এলাকার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। হয়তো হটস্পটও হতে পারে, কিছু জায়গাকে জেলা হতে পারে, শহর হতে পারে। আমার মনে হয় তার জন্য এক সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। এই যে গ্রোথ রেট, যেভাবে সংখ্যা বেড়ে যাচ্ছে, ভারতবর্ষেও প্রায় 26,000 হয়ে গেছে সংক্রমিত রোগীর সংখ্যা, মারা প্রায় 700-800-800-র উপর হয়ে গেছে, মারা গেছেন। পশ্চিমবাংলায় আমরা দেখছি কয়েকদিন ধরে ব্যাপক বাড়তে আরম্ভ করেছে। এই যে বৃদ্ধি যেটা, সেটাকে যদি আটকানো না যায়, তাহলে আমার মনে হয় লকডাউন তোলার প্রশ্ন নেই, কারণ এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। দ্বিতীয় দফার লকডাউন শেষ হচ্ছে 3রা মে। তার আগে 20 এপ্রিল দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। শুক্রবার মধ্যরাতেও বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হলো, বিশেষ করে ছোট দোকানগুলিতে। সেখানে বলা হলো যে এই দোকানগুলি খোলা যাবে, তবে অবশ্যই রেড এবং অরেঞ্জ জোনে পুরোপুরি লকডাউন চলবে। আজ প্রধানমন্ত্রীর এই ইঙ্গিত, যেখানে মনে করা হচ্ছে লকডাউন দেশ জুড়ে না চললেও রেড জোন বা অরেঞ্জ জোনগুলিতেই বলবৎ থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে গতকালও কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে সংক্রমণের যে সংখ্যা এখনো পর্যন্ত রয়েছে, সেখানে কিন্তু কোনো তুষ্টির জায়গা নেই, সেই একই জায়গা রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে বেড়েই চলছে। প্রধানমন্ত্রীর এই ইঙ্গিত কতটা যুক্তিসঙ্গত, তাহলে কি বিষয়ে যেতে পারে, মানে কোন দিকে যেতে পারে বিষয়টি লকডাউন প্রসঙ্গে? দেখো, আমি তোমাকে সরাসরি কতগুলো তথ্যের মধ্যে চলে আসি। সেটা হচ্ছে, ভারতবর্ষ যবে লকডাউন শুরু করেছিল 25শে এপ্রিল, অর্থাৎ 24 তারিখ রাত্রি 12টার সময়, সেই সময় আমাদের ভারতবর্ষে টোটাল কনফার্মড কেস ছিল 26,283, এবং সেই সময়, সেই দিনে 25শে এপ্রিল, আমাদের টোটাল কনফার্মড ডেথ ছিল 825। অর্থাৎ আমাদের কেস ফেটালিটি, অর্থাৎ মৃত্যুর হার ছিল 3 এটা সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে 25শে এপ্রিল, মানে তোমার এখনকার কথা বলছি। অর্থাৎ আজকে অ্যাজ অফ নাও তোমার টোটাল কেস হচ্ছে 26,283 আজকে পরিসংখ্যান, এবং তোমার আজকে টোটাল ডেথের পরিসংখ্যান হচ্ছে 825। অর্থাৎ তোমার মৃত্যুর হার হচ্ছে 3.13। আমরা যখন লকডাউন শুরু করেছিলাম 1 মাস আগে, অর্থাৎ 25শে মার্চ, সেই দিনে আমাদের টোটাল কেস ছিল 657, এবং সেই দিনে মোট মৃত্যুর সংখ্যা ছিল 11, এবং সেই দিনে আমাদের কেস ফেটালিটি ছিল 1.67%। অর্থাৎ 25শে মার্চ আমি যখন লকডাউন শুরু করলাম, সেই সময় আমার কেস ফেটালিটি ছিল 1.67%। আজকে ঠিক 1 মাস যখন আমার লকডাউন শেষ হলো, তখন আমার কেস ফেটালিটি হলো 3.13%। এবারে যদি তুমি চিন্তা করো যে আমার এই যে ভারতবর্ষের যখন লকডাউনটা আমরা শুরু করলাম, সেই সময়ে আমার কতটা সংক্রমণের মাত্রা ছিল, লকডাউন আমি যখন শুরু করলাম সেই সময়ে সংক্রমণের প্রবণতা, অর্থাৎ আমি যা টেস্ট করছি তার থেকে পজিটিভ কেস কত পাওয়া যাচ্ছে, সেটা ছিল 2.1%। এবং 24শে এপ্রিল রাত্রি 12টা পর্যন্ত, অর্থাৎ 1 মাস পুরোপুরি লকডাউন হওয়ার পরে আমার পজিটিভ কেস পাওয়ার প্রবণতা হলো 4.2%, ঠিক ডবল। তাহলে যদি তুমি চিন্তা করো, কেস ফ্যাটালিটির দিক থেকে আমরা কিন্তু খারাপ হয়েছি, সংক্রমণের মাত্রার দিক থেকে আমরা খারাপ হয়েছি। আরো একটা তথ্য তোমাকে দিই, যেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের নিজের তথ্য, তাতে আমরা 26 গুণ টেস্ট বাড়িয়েছি।
কিন্তু আমাদের সংক্রমণের প্রবণতাও কিন্তু 16 গুণ বেড়েছে। সুতরাং কোনোভাবেই এই জিনিসটা মেনে নেওয়া যাবে না বা বলা যাবে না যে আমরা একটা ভীষণ ভালো জায়গাতে রয়েছি, আচ্ছা। যে জায়গাটা থেকে আমরা লকডাউনটা তুলে দিতে পারবো। কিন্তু এটাও ঘটনা যে লকডাউনে ঢোকাটা তো হয়ে গেছে, কিন্তু লকডাউন থেকে আমাকে তো বেরিয়ে আসতে হবে কোনো একটা জায়গায়। তো তার জন্য একটা পদ্ধতি আমাদেরকে ডেফিনেটলি খুঁজে বার করতে হবে। তার জন্য সরকার প্রশাসন সকলে একসঙ্গে কাজ করছে। একদম। এবং আবারও আমি সেই একই কথা বলি, লকডাউন থেকে বেরোনোর পদ্ধতি হচ্ছে ভালো করে লকডাউনটা করা এবং রেড জোন গুলোকে স্ট্রিক্টলি জিওগ্রাফিক্যালি সেগুলোকে টোটাল লকডাউন করে গ্রিন জোনকে শিথিল করা। একদম সেই বার্তাই হয়তো দিতে চাইলেন, সেই ইঙ্গিতে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ আপনাকে। প্রত্যেক দেশবাসী করোনা যোদ্ধা, 130 কোটি দেশবাসীকে ধন্যবাদ, বার্তা প্রধানমন্ত্রীর। भारत की कोरोना के खिलाफ लड़ाई सही मायने में पीपल ड्रिवन है। भारत में कोरोना के खिलाफ लड़ाई जनता लड़ रही है, आप लड़ रहे हैं। जनता के साथ मिलकर शासन प्रशासन लड़ रहा है। भारत जैसा विशाल देश जो विकास के लिए प्रयत्नशील है, गरीबी से निर्णायक लड़ाई लड़ रहा है, उसके पास कोरोना से लड़ने और जीतने का यही एक तरीका है। और हम भाग्यशाली हैं कि आज पूरा देश का हर नागरिक जन जन इस लड़ाई का सिपाही है, लड़ाई का नेतृत्व कर रहा है। आप कहीं भी नजर डालिए, आपको एहसास हो जाएगा कि भारत की लड़ाई पीपल ड्रिवन है। जब पूरा विश्व इस महामारी के संकट से जूझ रहा है, भविष्य में जब इसकी चर्चा होगी, उसकी तौर तरीकों की चर्चा होगी, मुझे विश्वास है कि भारत की ये पीपल ड्रिवन लड़ाई इसकी जरूर चर्चा होगी। তালি বাজানো, প্রদীপ জ্বালানো দেশবাসীর মনোবল বাড়িয়েছে, ভারতবাসীকে ঐক্যবদ্ধ করেছে, বার্তা প্রধানমন্ত্রীর। आज पूरा देश एक लक्ष्य एक दिशा साथ साथ चल रहा है। ताली थाली दिया मोमबत्ती, इन सारी चीजों ने जो भावनाओं को जन्म दिया, जिस जज्बे से देशवासियों ने कुछ न कुछ करने की ठान ली, हर किसी को इन बातों ने प्रेरित किया है। शहर हो या गांव, ऐसा लग रहा है जैसे देश में एक बहुत बड़ा महायज्ञ चल रहा है, जिसमें हर कोई अपना योगदान देने के लिए आतुर है। করোনা মোকাবিলায় রাজ্যগুলির প্রশংসাও শোনা গেল তার মুখে। मैं हमारे देश की राज्य सरकारों की भी इस बात के लिए प्रशंसा करूंगा कि वो इस महामारी से निपटने में बहुत सक्रिय भूमिका निभा रही है। स्थानीय प्रशासन, राज्य सरकारें जो जिम्मेदारी निभा रही हैं, उसकी कोरोना के खिलाफ लड़ाई में बहुत बड़ी भूमिका है। उनका ये परिश्रम बहुत प्रशंसनीय है। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের রক্ষায় অর্ডিন্যান্স, সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। देश भर से स्वास्थ्य सेवाओं से जुड़े लोगों ने अभी हाल ही में जो अध्यादेश लाया गया है, उस पर अपना संतोष व्यक्त किया है। इस अध्यादेश में कोरोना वॉरियर्स के साथ हिंसा, उत्पीड़न और उन्हें किसी रूप में चोट पहुंचाने वालों के खिलाफ बेहद सख्त सजा का प्रावधान किया गया है। हमारे डॉक्टर, नर्सेस, पैरामेडिकल स्टाफ, कम्युनिटी हेल्थ वर्कर्स और ऐसे सभी लोग जो देश को कोरोना मुक्त बनाने में दिन रात जुटे हुए हैं, उनकी रक्षा करने के लिए ये कदम बहुत जरूरी था। যে কোনো পরিস্থিতিই আমাদের নতুন নতুন দিশা দেখায়। করোনা বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রযুক্তিগতভাবে উন্নতি করেছি। इस परिस्थिति में आप सब देशवासियों ने जो संकल्प शक्ति दिखाई है, उससे भारत में एक नए बदलाव की शुरुआत भी हुई है। हमारे बिजनेस, हमारे दफ्तर, हमारे शिक्षण संस्थान, हमारा मेडिकल सेक्टर, हर कोई तेजी से नए तकनीकी बदलावों की तरफ भी बढ़ रहे हैं।
टेक्नोलॉजी के फ्रंट पर तो वाकई ऐसा लग रहा है कि देश का हर इनोवेटर नई परिस्थितियों के मुताबिक कुछ न कुछ नया निर्माण कर रहा है। साथियों, देश जब एक टीम बनकर के काम करता है तब क्या कुछ होता है ये हम अनुभव कर रहे हैं। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से।